নমস্কার। 22শে জুন যুবশক্তি প্রকল্প নিয়ে বাজেটে কিন্তু উল্লেখিত রয়েছে। বাজেটে যদি আপনি বইটা দেখেন সেখানে কিন্তু যুবশক্তি ভরসাকার নামে একটা টার্ম উল্লেখিত রয়েছে। তো এই ভিডিওতে আপনি যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসাকার কারা আবেদনের যোগ্য, কারা আবেদনের যোগ্য নয় এবং কি কি প্রয়োজনীয় নথি লাগবে এবং কবে থেকে আপনার ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে, ঠিক আছে? এবং অফলাইন অনলাইন যে প্রসেসটা পুরো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে পুরোটা ডিসকাশন করব। আর একটা ছোট্ট বিষয় উল্লিখিত বলে রাখি যে বাজেটে কিন্তু বলা রয়েছে বছরে 1 লক্ষ টাকার নিচে যারা আছেন যে সমস্ত পরিবার তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন ব্যাপারটা যে ওটা বছরে নয় মাসে 1 লক্ষ টাকার নিচে যাদের ইনকাম বা যে সমস্ত পরিবারের ইনকাম তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারে। চলুন আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস একদম ডিসকাশন করে নিই যে কারা পাবেন এবং কারা পাবেন না 3,000 টাকা এবং 2,000 টাকা। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 এই যে বাজেটটা ঘোষণা হয়েছে, এই বাজেটের যদি আপনি পুরো পিডিএফটা ডাউনলোড করেন তাহলে দেখবেন 23 নম্বর পাতায়, ঠিক আছে? এই 23 নম্বর পাতায় বলা রয়েছে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। ঠিক আছে? তো এখানে বলা রয়েছে যে অক্টোবর 2026, এটা চলছে জুন। তো যেখানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে কিন্তু আপনাদের ভরসা কর্মসূচি প্রকল্প চালু করা হবে। এবারে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা এবং যারা গ্র্যাজুয়েট নয়, ধরুন কারোর উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ, ঠিক আছে? মানে যেটা অন্যদের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এবারে এটাও বলা রয়েছে যে এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ক্লারিফাই করে দিয়েছেন। ঠিক আছে? সেটা নিয়ে আশা করি কারো কোনো ডাউটস না থাকার কথা। এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য কিন্তু প্রযোজ্য হবে। এবার বাজেটটা ডাউনলোড করার জন্য কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। এবারে যেটা বলার সেটা হচ্ছে সরকারি বাজেটের ঘোষণা অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার যে সিস্টেম রয়েছে সেটার মাধ্যমে কিন্তু 3,000 অথবা 2,000 টাকা দেওয়া হবে। যেটা আমি উল্লেখ করলাম যে 3,000 টাকা ফর গ্র্যাজুয়েট এবং অ্যাবাভ যারা পোস্ট গ্র্যাজুয়েট আছেন তাদের জন্য, আর 2,000 টাকা হচ্ছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী উত্তীর্ণ তাদের জন্য। ক্লিয়ার? এবারে মেন যেটা জিনিস সেটা হচ্ছে কারা আবেদনের যোগ্য। যারা সম্পূর্ণ শিক্ষিত বেকার যুবক এবং যুবতী, নট অনলি যুবক, যুবতীরাও কিন্তু পাবে। যারা সম্পূর্ণ শিক্ষিত বেকার মানে হচ্ছে যে আপনি ধরুন এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট করেছেন তারপরে বেকার। বেকার তো অনেকেই আছে। কেউ পড়াশোনা না করেও বেকার, আবার কেউ শিক্ষিত হয়েও বেকার। তো দুটো বেকারের মধ্যে কিন্তু পার্থক্য এখানে পরিষ্কার। যারা অন্য কোনো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পান না। যদি আপনি অন্য কোনো রাজ্য সরকারের সুবিধা পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের অধীনে পড়বেন না। এবং যাদের বয়স 21 থেকে 45 এটা পরিষ্কার লেখা রয়েছে এবং যাদের পরিবারে মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে, অর্থাৎ বছরে যদি 12 লক্ষ টাকার নিচে আপনাদের ইনকাম থাকে যেকোনো পরিবারের, সেক্ষেত্রে কিন্তু এপ্লাই করার জন্য যোগ্য। এবারে কারা আবেদনের যোগ্য নয়? যেকোনো সরকারি, আধা সরকারি কিংবা সরকার নিয়ন্ত্রিত সংস্থায় কর্মরত অথবা চাকরি করেন ওনারা কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না। 2 নম্বর হচ্ছে যারা কোনো বেসরকারি সংস্থায় কর্মরত যেখানে সুবিধা আছে পিএফ যেটা প্রভিডেন্ট ফান্ড, ইএসআই যেটা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অথবা মেডিক্লেম, ঠিক আছে? হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিটস রয়েছে বা টার্ম ইন্স্যুরেন্সের বেনিফিট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের আওতায় আপনি পড়বেন না। বেসরকারি সংস্থায় কর্মরত যারা এমন কেউ আছেন যাদের পিএফ প্রভিডেন্ট ফান্ড ইএসআই নেই, বা আপনি চুক্তিভিত্তিক কর্মী বা ধরুন পার্ট টাইম কর্মী, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার পিএফ ইএসআই যেহেতু কিছুই নেই আর আপনি একটা মাসিক ইনকাম পান না, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। যাদের পরিবারে কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স কারা দেয়? যাদের পরিবারে বছরে বার্ষিক আয় যদি 12 লক্ষ টাকার অধিক হয়, সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন। তো যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। আর যাদের নামে যদি কোনো ব্যবসার শংসাপত্র, যেমন ধরুন ট্রেড লাইসেন্স হতে পারে বা বিজনেস যে আপনি করছেন, যে ব্যবসাটা করছেন তার যদি কোনো শংসাপত্র থাকে, সেটা পৌরসভার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে, অথবা আপনি যদি পঞ্চায়েত এলাকায় যেকোনো যে ব্যবসা করার জন্য লাইসেন্স থাকে, এবং যদি আপনার জিএসটি থাকে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে অ্যাপ্লিকেশন যেটা আপনি দেন, যে সরকারকে ট্যাক্স দেন, জিএসটি দেন, সেটার যদি নম্বর থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন না। কারণ আমরা অনেকেই দেখেছি যে অন্নপূর্ণা ভান্ডারের সময় যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা অনেকেই বাদ পড়ে গেছে।
ঠিক আছে? তো এক্ষেত্রেও কিন্তু যুবশক্তি সবাই কিন্তু পাবেন না, যেটা সরকার বারবার করে পরিষ্কার বলছে যে সবাই কিন্তু পাবেন না। যুবশক্তি ভরসা কার্ডের জন্য প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস কি, কি লাগবে? ১ম এ যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, যেটা আপনার আইডেন্টিফিকেশন পরিচয়পত্র। আপনার ভোটার কার্ড, সেক্ষেত্রে আপনি ১৮ বছর উত্তীর্ণ হয়েছেন তার জন্য। বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও লাগবে। ৪ নম্বর যেটা রয়েছে যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট আপনি যতদূর অবধি পড়াশোনা করেছেন ওটার শংসাপত্র অথবা মার্কশিট। যদি আপনি মাধ্যমিক করে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট, যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিটটা কিন্তু লাগবে। ৫ নম্বর যেটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য লাগবে, যেখানে আপনার পুরো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ নম্বর, ব্যাংক নেম সবকিছু মেনশনস থাকবে। সেটা পাসবইয়ের ১ম পাতার জেরক্স হতে পারে কিংবা বাতিল যে চেক বা ক্যানসেল চেকে কিন্তু প্রপার সম্পূর্ণ মেনশনস থাকে। নাম্বার ৬ রয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের শংসাপত্র, এটা কিন্তু ম্যান্ডেটরি না, লাগতে পারে আবার নাও লাগতে পারে। যেহেতু এমপ্লয়মেন্ট ব্যাংকে অনেক আবেদনকারী আবেদন করে থাকেন চাকরির জন্য, সেক্ষেত্রে অনেকে আছে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করার পর কিন্তু চাকরি পেয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ওই এমপ্লয়মেন্ট ব্যাংকের যদি কোনো শংসাপত্র থাকে সেটা লাগতে পারে, বাট নট ম্যান্ডেটরি, ইটস অপশনাল। তারপর রয়েছে মোবাইল নম্বর এবং একটা ইমেল আইডি, যেটা প্রত্যেকেরই আছে। আর নাম্বার 8 এ যেটা থাকবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। আপনার যে বছরে ১২,০০,০০০ টাকার ইনকাম নয় সেটার জন্য একটা কিন্তু প্রুফ লাগবে বা এভিডেন্স লাগবে। সেটা কোথা থেকে পাবেন আপনি? ইনকাম সার্টিফিকেটটা সেটা আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন প্রধানের স্বাক্ষর সমেত। আর যদি আপনি পৌরসভা থেকে বসবাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিসে এপ্লাই করলে কিন্তু ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়। বা আপনার লোকাল যে কাউন্সিলর রয়েছে তাদেরকে ধরে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপনি বের করতে পারবেন। ক্লিয়ার? তো এই যে প্রধান যে কয়েকটা ডকুমেন্টস, এই ডকুমেন্টস ছাড়াও কিন্তু আরো কোনো ডকুমেন্টস লাগতে পারে। যখন সরকার বিজ্ঞপ্তিতে জানাবে তখন কিন্তু ডিটেইলসে আরো আপনি বুঝতে পারবেন। ওকে? এবার যেটা রয়েছে আবেদনের প্রক্রিয়া। জনকল্যাণ শিবিরে দেওয়া হয়েছিল, সেখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কতজন ফিল আপ করেছে? সবাই তো অনলাইনে ফিল আপ করে দিয়েছে। বলতে গেলে 80% আবেদনকারী কিন্তু অনলাইন ফিল আপ করেছে। অফলাইনে হয়তো 20%। তো এক্ষেত্রেও কিন্তু সরকার দুটো মোডে রেখেছে। অফলাইনের ক্ষেত্রে আপনি নিকটবর্তী পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে, এসডি অফিসে, অথবা আপনি যদি পৌরসভায় বসবাস করেন সেক্ষেত্রে শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিসেও যোগাযোগ করতে পারেন। ফর্মটা ডাউনলোড করতে হবে অথবা ফর্মটা আপনি প্রিন্ট আউট করতে পারেন অথবা ফর্মটা আপনাকে কালেক্ট করে সেটা সম্পূর্ণভাবে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে নির্দিষ্ট আধিকারিকের দপ্তরে। এবং যদি অনলাইনে করে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট একটা পোর্টাল রয়েছে বর্তমানে। এই পোর্টালটার ইমেজ বাংলার যুবশক্তি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই পোর্টালটা আগে যেটা ছিল যুবসাথী নামে, যেটা ডোমেন কিন্তু এখনো যুবসাথী নামেই রয়েছে। yubasathi.wb.gov.in। এই ডোমেনটা কিন্তু এখনো চেঞ্জ করেনি। যুবশক্তির যে অফিসিয়াল সরকারি পোর্টাল সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখুন, যুবসাথী.wb.in। এই যুবসাথীটা যখনই যুবশক্তিতে রূপান্তরিত হবে বা স্থানান্তরিত হবে ডোমেনটা, তখন কিন্তু সরকার সেটা অফিসিয়াল ভাবে ঘোষণা করবে যে হ্যাঁ, এখন থেকে আপনি এপ্লাই করতে পারেন বা নির্দিষ্ট প্রসেস একটা চালু করে দেবে। ঠিক আছে? তো এই রইল কিন্তু আপনাদের পুরো নির্দিষ্টভাবে যুবশক্তির নোটিফিকেশনস। এছাড়া যদি ইন কেস কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। বাট আপনি কিন্তু প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস যারা আবেদনের যোগ্য বলে মনে করছেন নিজেকে, তারা কিন্তু এইগুলো সমস্ত কিছু রেডি করে রাখবেন। ঠিক আছে? যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, ঠিক আছে? বা আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক না থাকে, সেগুলো কিন্তু অবশ্যই লিঙ্ক করে নেবেন। পরে যদি ইন কেস সরকার পোর্টাল চালু করে তাহলে কিন্তু আমি আবার নতুনভাবে আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো কিভাবে আবেদন করবেন বা তার যে বিস্তারিত বিবরণ।